সুব্রত মুখোপাধ্যায়ের লেখা গল্প সম্পর্ক। দোয়েল একক চরিত্র। আমি সুবোধবাবুর শবদেহের সামনে একা বসে আছি। প্রতিবেশী যারা মৃত্যুর খবর পেয়ে এসেছিল বেশিরভাগ লোক পরে আবার আসবে বলে চলে গেল। কিছু লোক বাইরে জটলা করছে। ভোর হতে বেশ কিছুটা দেরি। সুবোধবাবু, আপনি নিশ্চিন্তে শুয়ে থাকুন, আমি আপনাকে ছেড়ে যাব না। এই তো আমি আপনার পায়ের হাত ঠেকিয়ে বসে আছি আর ভাবছি আপনার মনে আমি এতখানি জায়গা জুড়ে থাকতে পেরেছি। আর তাই আমি তো শুধু আপনার দেখাশোনার দায়িত্ব নিয়েছিলাম, তার বিনিময়ে তো আপনি মাইনে দিতেন। হ্যাঁ, দীর্ঘদিন ধরে আপনি নার্ভের অসুখে ভুগছিলেন, চলাফেরা করতে পারতেন না। কিছুদিন ধরে শ্বাসকষ্ট হতো। আমি বহুবার ডাক্তার ডেকে এনেছি, চিকিৎসা চলছিল, কিন্তু কয়েকদিন ধরে আপনার অবস্থার অবনতি হয়। আপনি ছেলেদের জানাতে বারণ করেছিলেন, কিন্তু আমি শুনিনি। এ অবস্থায় ছেলেদের জানানোটা উচিত মনে করে আপনার ডায়েরি থেকে বড় ছেলের ফোন নাম্বার পেয়ে ফোন করে জানিয়ে দিলাম। বড় ছেলে দুর্গাপুরে বউ ছেলে মেয়ে নিয়ে থাকে। ওনাকেই বলেছিলাম ছোট ছেলেকে আপনার শরীরের অবস্থা জানিয়ে দিতে। ছোট ছেলে বিদেশে কোথায় যেন থাকে। খবরটা দিয়েছিলাম 10-12 দিন আগে। 4-5 দিনের মাথায় বড় ছেলে বৌমাকে নিয়ে এসেছিল। আমাকে দেখে ছেলে খুব বিরক্ত প্রকাশ করেছিল, আর বউ তো সরাসরি বলে ফেলল, তোমার বাবা এই বয়সে কেপ্ট রাখলেন। আমি শুনেছিলাম, কিন্তু সেদিন অসুস্থ আপনাকে বলতে পারিনি। বড় ছেলে সব খবরাখবর নিয়ে ভালো কোনো ডাক্তারকে দেখানোর পরামর্শ দিয়ে চলে গেল। তার পরের দিন থেকে জমে মানুষের টানাটানি চলল। প্রতিবেশীরা ওই সময় খুব সাহায্য করেছে। গতকাল বাবুর অবস্থা দেখে বুঝেছিলাম বিপদ আসতে দেরি নেই। তাই বড় ছেলে বউয়ের অবজ্ঞা, খারাপ মন্তব্যকে উপেক্ষা করে আবারও ফোন করে সব বলি। বাবাকে শেষবারের মতো দেখতে চান তো আজই চলে আসুন। 2 দিন ধরে অক্সিজেন স্যালাইন চলছে, মুখে কথা নেই, শুধু ঘর ঘর শব্দ। সব শুনে উনি তো বলেছিলেন ছোট ভাইকে খবর দিয়ে কালই আসবেন। ছেলেরা আসার আগেই কাল মাঝরাতে উনি চলে গেলেন। ছেলেদের সঙ্গে দেখা করবেন না বলেই হয়তো, আমি জানি, বুকে একরাশ অভিমান নিয়ে উনি মারা গেলেন। যখন জ্ঞান ছিল আমি ছেলেদের জানিয়েছি জেনে খুব রাগ করেছিলেন। উনি বলতেন, আমার কেউ নেই দোয়েল, তুই এখন আমার সব। আমার হাত দুটো চেপে ধরে শিশুর মতো অসহায় দৃষ্টিতে আমাকে বলেছিলেন, আমাকে কথা দে দোয়েল, আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না। না, যাইনি। প্রায় 9 বছর হলো আমি ওনার সেবাদাসী হয়ে এসেছি। কোনো দিনও ওনাকে ছেড়ে যাইনি। ছেলেরা কেউ বাড়িতে থাকতে পারবে না, ওনাকেও ওদের কাছে নিয়ে যাওয়ার নানান অসুবিধা। বৌমাদের দুর্ব্যবহার, ওনাকে তারা নাকি সহ্য করতে পারেন না, তাই ওনার দায়িত্ব নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। উনি থাকলে নাকি তাদের স্বাচ্ছন্দ্য নষ্ট হবে। বাবুরও কোনোদিনও ইচ্ছে ছিল না ওদের কাছে থাকুন। অগত্যা ছেলেরা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করে। অবশ্য এই ব্যবস্থা বেশি দিন থাকেনি, মাত্র 2-3 মাস উনি বৃদ্ধাশ্রমে ছিলেন। আমি ওই আশ্রমেরই আয়ার কাজ করতাম। ওই আর কি, বৃদ্ধদের দেখাশোনার কাজ। লক্ষ্য করতাম উনি সারাদিন খুব বিমর্ষ হয়ে থাকতেন, কারোর সঙ্গে খুব একটা কথা বলতেন না। বুঝতাম একটা কষ্ট ওনাকে সর্বদা কুড়ে কুড়ে খাচ্ছে।
জিজ্ঞেস করেছিলাম। বলেছিলেন, বৃদ্ধাশ্রমে কাদের আসতে হয় বলো তো? একদিন হঠাৎ উনি আমাকে ডেকে বললেন, দোয়েল, তুমি আমার কাছে থাকবে? এখানে তুমি যা মাইনে পাও আমি তাই তোমাকে দেব, কিন্তু সারাদিন আমার কাছে থাকতে হবে। বাড়িটা আমার খালি পড়ে আছে। নিজের রক্ত জল করা টাকায় অতি কষ্টে 2.5 কাঠা জমির ওপর 4 কামরার একটা ছোট্ট বাড়ি তৈরি করেছিলাম। ছেলেরা বড় বড় চাকরি করে, বাইরে থাকে ওরা। কোনো দিনও ও বাড়িতে আসবে না, আর রক্ষণাবেক্ষণও করবে না। আমি মরে গেলেই ওরা ওটা বেচে দেবে। তাই বলছিলাম, তুমি যদি আমার সঙ্গে ওখানে থাকো তাহলে আমি ওই বাড়িতেই মরার শেষ দিন পর্যন্ত থাকতে পারি। বৃদ্ধের মিনতি, তার সেই অসহায় আবেদন, তার করুণ চাউনি আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। আমি তারপর অনেক ভেবেছি, নিজের অবস্থার কথা চিন্তা করেছি। আমার তো কেউ নেই, বাবা মা কবেই মারা গেছে। 12 ক্লাস পড়তে পড়তে পড়া বন্ধ হয়। তখন আমার বয়স 17-18 হবে। এই বয়সে একটা মেয়ে কত ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে নিজের ভরা যৌবনকে সামলে। কত জনের কুনজর এড়িয়ে কতভাবে জীবন কাটিয়েছি তা বলে শেষ করা যাবে না। শেষে এই বৃদ্ধাশ্রমে আছি। বৃদ্ধ বৃদ্ধাদের সেবা করার ব্রত পালন করছি। কিন্তু এখন এখন আমি কি করব? এতদিনের এই পুরনো চাকরি ছেড়ে ওনার সঙ্গে কি করে যাব? তারপর যদি কোনো কারণে ওনার সঙ্গে থাকতে না পারি, ওনার ছেলেরা যদি আপত্তি তোলে? আমি অবিবাহিতা, প্রায় 39 বছরের একটা মেয়ে। উনি বয়স্ক হলেও পুরুষ মানুষ তো, লোকে যদি খারাপ কিছু ইঙ্গিত করে? এই রকম বহু প্রশ্নের উত্তর দিতে দিতে নিজের কাছে নিজে হাঁপিয়ে উঠেছিলাম। ঠিক করি ওনাকে জানিয়ে দেব আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না, আমি ওনার সঙ্গে যেতে পারবো না। কিন্তু কি আশ্চর্য, যতবারই ওনাকে বলতে গেছি, কি এক সংকোচে, কি এক অনুভূতি আমার কণ্ঠরোধ করে ফেলে। আমি বলতে পারি না। নিজের সঙ্গে দিনের পর দিন ন্যায় অন্যায়, উচিত অনুচিত, মানা না মানার দ্বন্দ্ব চলতে চলতে সব কিছু নিষ্পত্তি ঘটিয়ে শেষে রাজি হয়ে যাই। ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তা অনিশ্চয়তাকে ভবিষ্যতের ওপরেই ছেড়ে দিই। তারপরেই সুবোধবাবুর সঙ্গে চলে এলাম এই বাড়িতে। ভদ্রলোক ভীষণ ভালো, ওনার দয়ার শরীর। আমার সংকটে কতবার যে বাড়তি অর্থ দিয়ে সাহায্য করেছেন। সব সময় দুষ্টের লোলুপ অভিসন্ধি থেকে আমাকে আড়াল করে রেখেছেন। কোনো বিপদেই যাতে আমার কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে অভিভাবকের মতো সচেতন থাকতেন। দিনের পর দিন নিরাপদে ওনার কাছে থাকতে থাকতে অলক্ষ্যে ওনার ওপর আমার একটা অধিকার, একটা ভালোবাসা ধীরে ধীরে গড়ে উঠেছিল। আমার অবিবাহিত জীবনে ওনার সঙ্গে থাকতে থাকতে নিজেকে কখন মনে মনে ওনার জীবনসঙ্গিনী করে ফেলেছিলাম বা অবস্থার ফেরে হয়ে গেছিলাম নিজেও বুঝতে পারিনি। উনিও আমার প্রতি যত্নবান ছিলেন। আমার ভালো মন্দ, সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু খেয়াল রাখতেন। নিজের তো সংসার হয়নি, তাই সংসার সামলানোর দায়ও ছিল না। কিন্তু এখানে আমি তো ভাবতেই পারতাম না আমি অন্য কারো সংসারে আছি। মনে হতো এটা আমারই সংসার। ওনাকে সুখে রাখা, সুস্থ রাখা, ছেলেদের বঞ্চনার গ্লানি দূর করে ওনার মনে আনন্দ আনা, এটাই আমার একমাত্র লক্ষ্য ছিল। আর সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। এই তো কিছুদিন আগেও ওনাকে ধরে ধরে নিয়ে রোজ সকালে একটু হাঁটিয়ে আনতাম।
বহু লোক তাকিয়ে তাকিয়ে দেখত, কেউ কেউ বাঁকা চোখে কৌতূহলী দৃষ্টি দিত। ওনার বড় ছেলের বউয়ের মতো আমাকে ওনার কেপ্ট বলেই মনে করত। জানি না কেপ্ট হলে তার ভূমিকা কেমন হয়, আন্তরিক কোনো সম্পর্ক থাকে কি না জানি না। একজন পরিজন পরিত্যক্ত বৃদ্ধ মানুষের অবস্থান, তার একটু ভালোভাবে থাকা, কোনো সঙ্গী নিয়ে অবশিষ্ট জীবন কাটানোর চেষ্টা সমাজের চোখে কি অর্থ বহন করে? ভালোবাসার সম্পর্ক কি শুধুই দেহকেন্দ্রিক? স্নেহ, মায়া, মমতা, সেবা, শুশ্রূষা এসবের মধ্য দিয়ে কি কোনো পবিত্র আত্মিক সম্পর্ক গড়ে ওঠে না? সমাজ কি বলে, কি ভাবে জানি না, জানতে চাইও না। আমি এখন এই পরিস্থিতিতে শুধু বুঝি ওনাকে সঙ্গ দেওয়াই আমার কাজ। আমি এখন ওনার শরীরের টাল সামলানোর হাতের লাঠি, ওনার অবলম্বন। এই কিছুক্ষণ আগে আমি ওনার নির্দেশ মতো একটা কাজ করে এলাম, তাই ওনার মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে বসে আছি আর ভাবছি, উনি তো আকাশ, ওনার বিশালত্ব মাপতে পারে সমাজের কাছে তেমন মাপকাঠি কই? উনি বলেছিলেন, আমার মৃত্যুর পর তুমি আমার আলমারির লকার খুলে দেখবে একটা নীল রঙের ফাইল। সেই ফাইলটার মধ্যে আমার আন্তরিক ইচ্ছার একটা নির্দেশিকা পাবে। সযত্নে সেটা নিজের কাছে রেখে দিও। তখন বুঝিনি ওনার মৃত্যুর পর এই কিছুক্ষণ আগে ওনার নির্দেশ মতো আলমারির লকার থেকে নীল ফাইলটা বার করে দেখি, সেটা আর কিছু নয়, একটা দলিল। তিনি তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমার নামে লিখে গেছেন। মনে মনে আমি ভাবি, আমি তো কিছু পাবার প্রত্যাশা নিয়ে ওনার সেবা করিনি, তবে কেন উনি উইলে লিখেছেন, দোয়েল আমার শেষ জীবনের সাথী, আমার সহচরী, ওই আমার একমাত্র একান্ত আপনজন। আমি অস্থাবর স্থাবর সব সম্পত্তি দোয়েলকে দিয়ে গেলাম। উইলটা পড়ার পর আমি ডুকরে কেঁদে উঠেছিলাম। আমিও তো আমার সঙ্গীকে হারিয়ে একা হয়ে গেলাম। দেহের মিলন ছাড়া শুধুমাত্র ভালোবাসা ও সেবা যত্নের বিনিময়ে তিনি আমাকে এতখানি নিজের করে নিতে পেরেছিলেন। তাকিয়ে আছি সব দেহটার দিকে, একটুও যেন বিকৃত হননি। কি প্রসন্ন ভাব! প্রিয়জনের কোনো বঞ্চনাই যেন তাকে স্পর্শ করতে পারেনি। ভোর হতে আর বেশি দেরি নেই। ছেলেরা, প্রতিবেশীরা সবাই এসে পড়বে, আর দেরি করা যাবে না। আমার সংকল্প যা আছে করে ফেলি। এই যে আমি কি এনেছি দেখুন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সিঁদুর কৌটো। আপনি যেমন আমাকে অন্তরের ভালোবাসার সম্পর্ককে স্থায়ী করে রেখে গেলেন, আমিও আমার না বলা সম্পর্ককে প্রকাশ করব। আমি এই সিঁদুর আপনার পায়ে ঠেকিয়ে আমার স্মৃতিতে লাগিয়ে নিলাম। জানি সবার অলক্ষ্যে ক্ষণিকের এই মুহূর্ত কারুর জানবার দরকার নেই। শুধু আপনি জেনে যান, আপনার সৎকার হয়ে যাবার পর গতানুগতিক শাস্ত্রীয় নিয়মে এই সিঁদুর মুছে ফেলে বৈধব্য জীবন পালন করব।